বিসিতে দেওয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটা কি আপনারা কেউ দেখেছেন? যদি দেখেই ফেলেন তাহলে তো কিছু বলার নেই, আর যদি না দেখে থাকেন আমার একটা অনুরোধ থাকবে, রোজা রেখে ভাই এই সাক্ষাৎকারটা দেখবেন না। মানে রোজা রেখে মিথ্যা কথা বলা তো এমনিতেই একটা পাপ, রোজা রেখে মিথ্যা কথা বলাটা তো আরো বেশি পাপ, সেটাই আমরা ধরে নিব। কিন্তু কোনো এই জিনিসটা শুনলেও আমার ধারণা অনেক রোজাদারের জন্য কি বলে আরেকটু বেশি মানসিক কষ্ট হবে, আমি যদি অন্য কিছু নাও বলি। সুতরাং রোজা রেখে ইন্টারভিউটা না দেখে আপনাদের উচিত হবে, যদি একান্তই দেখতে হয় তাহলে সেটা ইফতারের পরে দেখুন। প্রিয় দর্শক, যারা দেখে ফেলেছেন তাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি যে তারা ধৈর্য ধরে দেখার কারণে তাদের সেই ধৈর্য শক্তিটা অনেক বেড়েছে, এবং যারা দেখেন নাই তারা না দেখে বরঞ্চ দুধের সাথে ঘুলে মিটিয়ে ফেলুন। আমি এখন আলাপ করব ডক্টর ইউনূসের এই 17 মিনিটের সাক্ষাৎকারটা নিয়ে। যাই হোক, ডক্টর ইউনূসের কথাবার্তা শুনতে খুব ভালো লাগে, তার কিছু কমন কথা আছে এবং শেষ পর্যন্ত উনি খুব চমৎকারভাবে সারেন্ডার করে ফেলেন। না, আমি তো নতুন, আমি কিছু জানি না, আমার লোকজন যারা আছে এরাও কিছু জানে না, আমরা চেষ্টা করছি, অনেক কিছু করার ছিল, কিছুই করতে পারি নাই। ও আর সংস্কার দেখবেন, এই যে আমার হাতে সংস্কার, আপনি যেটাই বলবেন শেষ পর্যন্ত এটা একটা সংস্কার দিয়েই উনি কি বলা যায় এটাকে, বেঁচে থাকার একটা চেষ্টা বা কিছু একটা করতে চেষ্টা করেন আর কি। যাই হোক, অবভিয়াসলি তার সাক্ষাৎকারটা বিবিসিতে প্রকাশিত হয়েছে মার্চের 3 তারিখে, এবং সেই সাক্ষাৎকারটা নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির। মীর সাব্বিরের যে প্রথম প্রশ্নটা কাজের প্রশ্ন, প্রথম তো একটা কি বলা যায় ভদ্রতা সূচক কিছু প্রশ্ন থাকে, এইগুলোর বাইরে তার প্রথম জিনিসটা হচ্ছে যে বিদেশিদের তার উপর অনেক আস্থা আছে, এবং ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছে যে বিদেশের আস্থা বাদ দিয়ে মীর সাব্বির বলতেছেন, আমি যদি দেশের প্রসঙ্গে আসি, আইন শৃঙ্খলা প্রসঙ্গে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, তো এই বিষয়ে অপরাধ কিন্তু বেশ বেড়েছে, এটা নিয়ে আপনার নিয়ন্ত্রণ কেন করতে পারছেন না? এটা মীর সাব্বিরের প্রশ্ন। জবাবটা কি? জবাবটা হচ্ছে, ও আস্থার কথা দিয়ে শুরু করেছিলাম, আস্থার কথাতেই ফিরে যাই, দেশ বিদেশের আস্থা, দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপর, এটাই তো বড় কথা। এটা ডক্টর ইউনূস বলেছেন। হচ্ছে ডক্টর ইউনূসের একটা দৃঢ় বিশ্বাস হচ্ছে দেশের মানুষের অনেক আস্থা আছে তার উপরে। ভাই, এ তো যদি আস্থা থেকে থাকে তাহলে আমার মনে হয় একটা জনমত জরিপ করে ফেলেন, সেটা সবচেয়ে ভালো হবে। এবং সেটা কোথায় করবেন? একটু দূরে নিরাপদে থেকে করেন। ধরেন আপনি হঠাৎ করে কারণ বাজারের মাঝখানে গিয়ে বা শ্যামবাজারের আড়তে গিয়ে, বা ধরেন মিরপুরে যারা দাঁড়িয়ে আছেন অনেক লোকজন, বা যে কোনো একটা জায়গায় অনেক জনসমাবেশ আছে, এইসব জায়গায় যায় না, নিরাপত্তার একটা প্রশ্ন হতে পারে। নিরাপত্তার অবস্থা তো ভাই খুবই খারাপ, এবং এই মব ভায়োলেন্স তখন দেখা যাবে যে আপনাদের উপর দিয়ে হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখেন। যাই হোক, কাজের কথা আসি তাহলে, অনেক কথাবার্তা হলো। বিবিসি জিজ্ঞেস করছে, আমরা যদি আইন শৃঙ্খলা বিষয়ে ফিরে তাকাই, পরিস্থিতির যে অবনতি হয়েছে, অনেকেই বলছেন তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধটা তারা দেখছেন রাস্তাঘাটে যেটা হচ্ছে, এটা কেন আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না? খুবই যৌক্তিক একটা প্রশ্ন। প্রধান উপদেষ্টা জবাব দিচ্ছেন, অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা আমাকে বলতে হবে তো। আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে হয়েছে সেটা না দিলে তো আমি বুঝতে পারবো না। উনি বুঝতেই পারেন নাই যে কোথা থেকে অবনতি হয়েছে। ক্রাইম রেট 100 ছিল, 100 থেকে বেড়ে 120 হয়েছে না 90 হয়েছে, তাকে একটা রেফারেন্স পয়েন্ট দিলে তিনি বুঝতে পারবেন। ভাই, এই দেশের একবারে সাধারণ যে মানুষটা ফেসবুকে ঢুকলেও দেখতে পাচ্ছে যে দা কিরিচ চাপাতি নিয়ে রাস্তাঘাটে লুটপাট হচ্ছে, ছিনতাই হচ্ছে, মব ভায়োলেন্সের কথা তো বাদই দিলাম, কিন্তু ডক্টর ইউনূসের প্রয়োজন পড়বে রেফারেন্স পয়েন্ট। তিনি সেই রেফারেন্স পয়েন্ট ছাড়া কিছুই জানেন না, কিছুই বুঝতে পারেন না। আসুন তাহলে আমি তাকে কিছু রেফারেন্স পয়েন্ট দিই। পয়েন্টগুলো আমরা নিয়েছি ডেইলি স্টার থেকে। ডেইলি স্টারের সাম্প্রতিক একটা রিপোর্ট, সেই রিপোর্ট থেকে আমরা শুরু করবো। এটা হচ্ছে ফেব্রুয়ারি 25 তারিখে একটা রিপোর্ট, ক্রাইম রেট স্পাইক। আচ্ছা, আমাকে একটু ক্রাইম ট্রেন্ড, ড্যাকোইটি হচ্ছে মব ভায়োলেন্সের মতো, দলবদ্ধ ছিনতাই। এটা
জানুয়ারি 2020 থেকে 25 পর্যন্ত প্রতি বছরের জানুয়ারির মেজারমেন্টটা তারা নিয়েছেন। 2024 সালে এটা ছিল 29টা ঘটনা রিপোর্ট হয়েছিল, এখন এটা হয়েছে 71টা। আপনি বুঝতে পেরেছেন? 29 থেকে 71, মানে 30, 60, 70, 71। 30-এর ডাবল হলে 60 হয়, 29-এর ডাবল হলে 58, এর চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। এটা একটা ডক্টর ইউনূস সাহেবকে দিলাম। তারপর ক্রাইম অ্যান্ড রবারি, নর্মাল ডাকাতি, 2024 সালে ছিল 114টা, এই বছর রিপোর্ট হয়েছে 171টা। সো আপনি এই ট্রেন্ডগুলো যদি না দেখে থাকেন ডক্টর ইউনূস সাহেব, তাহলে তো কিছু বলার নাই। আপনি তো অনেক ইংরেজি পড়েন, আমার তো ধারণা ছিল আপনি ডেইলি স্টারই পড়েন, মানে আপনাদেরই তো পত্রিকা। মার্ডার, খুন, 2024 সালের জানুয়ারিতে 231টা রিপোর্ট হয়েছিল, এবার হয়েছে প্রায় 300টা, 294টা। আচ্ছা, তারপরে আসেন কিডন্যাপিং, অপহরণ 2024 সালে রিপোর্ট হয়েছিল জানুয়ারি মাসে 51টা, এই বছর হয়েছে 105টা, দ্বিগুণেরও বেশি। তো প্রায় জিনিসই তো প্রায় দ্বিগুণেরও বেশি। তারপরেও আপনাকে কেন স্কেল দেওয়া লাগবে ডক্টর ইউনূস সাহেব, আমি এটাই তো বুঝলাম না। আসেন, আর কি আছে? আর বাকিগুলো চুরি, দাড়ি, বাগলাড়ি, ওইগুলোতে আমি না যাই। নভেম্বর ডিসেম্বরে একই অবস্থা। আমরা যদি দেখি খুন রাহাজানি, এখানে অবশ্য 2025-এর স্ট্যাটিস্টিকটা যেহেতু নাই, যেহেতু নভেম্বর ডিসেম্বরটা আমরা নাই ধরলাম, জানুয়ারির হিসাবটা দিলাম। চাইলে আপনারা সেগুলোও অনলাইন থেকে দেখে নিতে পারেন, মানে আপনাদের তো দেখার কিছু নেই, আপনারা এমনিতেই জানেন, ডক্টর ইউনূস সাহেব দেখে নিতে পারেন। সো এই হচ্ছে অবস্থা, যেখানে কিছু কিছু ক্রাইম পুরো ডাবল হয়ে গিয়েছে, যেগুলো একেবারে কমের মধ্যে হয়েছে, খুন রাহাজানি এটা 30 ভাগ বেড়েছে। তারপরে ডক্টর ইউনূস একটা স্কেল খুঁজে পাচ্ছেন না, উনি একটা রেফারেন্স পয়েন্ট খুঁজে পাচ্ছেন না, খুবই দুর্ভাগ্যজনক। এবং এই যে ডাটাগুলো দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আমি আপনি বানাই নাই, এই ডাটাগুলো কিন্তু বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগের তাদের নিজস্ব ডাটাবেজের ডাটা, যেটা তারা প্রতিনিয়ত আপডেট করেন। এবং আপনারা জানেন, যা ডাটা দেওয়া হয়েছে মূল অপরাধ এর চেয়ে অনেক বেশি হবে। এই কারণে হবে কারণ একটা বিশেষ সংখ্যক লোকজন থানাতে যাচ্ছেন না। একেবারে পরিষ্কার করে বললে, আওয়ামী লীগের সমর্থিত লোকজন যারা আছেন তারা নির্যাতনের শিকার হচ্ছেন, জুলুমের শিকার হচ্ছেন, কিন্তু তারা জানেন থানাতে গেলে উল্টো তাদের হয়রানি হবে, গ্রেফতার করা হবে, সুতরাং থানাতে যাচ্ছে না। যদি, এবং এরাই কিন্তু ভিকটিমের একটা বড় অংশ। এই অংশটুকু যদি আমরা যোগ করি, আমার তো ধারণা দ্বিগুণ না, এটা বলতে 3 গুণ, 4 গুণ, 5 গুণ পর্যন্ত হতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব চোখে দেখছেন না। এই হচ্ছে যে আমাদের ক্রাইমের অবস্থা। ক্রাইম কেন বাড়বে না আপনি আমাকে বলেন? ক্রাইম বাড়বে এই কারণে, সরকার সরাসরি ক্রাইমকে উৎসাহিত করছে। সরকার সরাসরি এই ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানিকে উৎসাহিত করছে। উৎসাহিত করার অনেকগুলো কারণ হচ্ছে। নাম্বার 1, আপনারা দেখবেন একটা ডাকাতি করতে বাধা দেওয়ার কারণে আমরা একটা অভিযান শুরু করে দিলাম। কিভাবে? মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন মুজাম্মেল সাহেব, গাজীপুরে তার বাসার স্রেফ ডাকাতি করতে কয়েকটা ছেলেপেলে গিয়েছিল। এলাকাবাসী তাদেরকে ঘিরে ধরে, এবং এরা কিন্তু রাতে গিয়েছিল, ভিতরে লুটপাট করছিল, তারা দরজা লাগিয়ে এদেরকে ভালো করে পেদানি দেওয়া হয়। যখন পেদানি দেওয়া হয় তখন কি হলো, ডাকাতদের যে কেন্দ্রীয় সর্দাররা আছে, আমাদের সমন্বয়করা, সার্জিস হাসনাত, এরা ঢাকা থেকে গুজরানো শুরু করলো, এরা গর্জানো শুরু করলো, এবং এরা বললো রাতের ভিতরে গাজীপুর আসছে, এসে সব কিছুকে ঠিকঠাক করে ফেলবো, কিছু একটা করব। কিন্তু রাতে তারা গিয়ে ওই কাহিনীটা বিশাল কিছু করতে পারলো না। পরের দিন তারা ঘোষণা দিল মার্চ টু গাজীপুর, গাজীপুরে যাব। তো অনেকেই ধারণা করলেন, আরে বাইরে ভাই, মার্চ টু গাজীপুর, এখন বোধহয় ঢাকা শহর থেকে 1 লক্ষ লোক নিয়ে গিয়ে ওখানে পিটিয়ে সে দিয়ে সাইজ করে দেওয়া হবে। বাস্তবে সেটা সম্ভব হইল না। খুব সম্ভবত ওরা 40-50 জন লোক ঢাকা থেকে জোগাড় করতে পেরেছিল, এই লোক নিয়ে গিয়েছিল, এবং তারা মোজাম্মেল হকের বাড়ি বা ওই গ্রামাঞ্চল বা এলাকাগুলোতে যায় নাই, কারণ পাবলিকের মায়ের খাইলে ওইটা কিন্তু ঢাকা শহর না, ওইটা টিএসসি রাজু চত্বর না।